হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট রইসি নিহত। বেঁচে নেই পররাষ্ট্রমন্ত্রী সহ আরোহীদের কেউই, নিশ্চিত করলেন দেশটির ভাইস প্রেসিডেন্ট। রাজধানীর বিভিন্ন সড়কে আজও অটোরিকশা চালকদের অবস্থান, দাবি মেনে নিতে বিক্ষোভ করছেন তারা। প্রতিদিন সকাল বিকাল বিরক্ত করে, তাহলে এই টাকাগুলো আমরা কোথা থেকে দেব? কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম, রিটার্নিং কার্যালয় থেকে বিভিন্ন সামগ্রী বুঝে নিচ্ছেন নির্বাচনী কর্মকর্তারা, সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। আমন্ত্রণ সবাইকে যমুনা নিউজে। আমি জান্নাতুল কলি আছি সাথে। সংবাদের শিরোনামগুলো দেখছিলেন, জানাবো বিস্তারিত। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি নিহত হয়েছেন, নিশ্চিত করেছে দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহসেন মানসুরি। জানানো হয়েছে প্রেসিডেন্টকে বহনকারী উড়োযানটির কেউই বেঁচে নেই। মাইক্রো ব্লগ সাইট এক্সরেতে এই তথ্য জানান তিনি। হেলিকপ্টারে আরও ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান এবং পূর্ব আজারবাইজানের গভর্নর মালিক রাহমাতি। সোমবার সকালে দুর্ঘটনাস্থল শনাক্তের কথা জানায় ইরানের রেড ক্রিসেন্ট। বিধ্বস্ত হেলিকপ্টারের কাছাকাছি পৌঁছেছে স্বেচ্ছাসেবী সংগঠনটির সদস্যরা। উদ্ধার তৎপরতায় আছে আরও ৭০টির বেশি বিশেষজ্ঞ টিম। ঘন কুয়াশা সহ বৈরী আবহাওয়ার মধ্যেই চলছে অভিযান। তত্ত্বাবধানে আছেন ইরানের রেভলিউশনারি গার্ডসের কমান্ডার হোসেন সালামি। রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের দুর্ঘটনার শিকার হয় প্রেসিডেন্ট রইসি হেলিকপ্টার। ইরান আজারবাইজান সীমান্ত এলাকা থেকে উত্তর পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরের দিকে যাচ্ছিলেন তিনি। ধারণা করা হচ্ছে উত্তরাঞ্চলের হার্ড ল্যান্ডিংয়ের শিকার হয়েছে উড়োযানটি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আব্দুল্লাহ খামেনির উত্তরসূরি মনে করা হতো প্রেসিডেন্ট ইব্রাহিম রইসিকে। ফলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তার মৃত্যুকে দেখা হচ্ছে ইরানের জন্য বড় এক ধাক্কা হিসেবে। ক্ষমতায় আসার পর থেকেই ঘরে বাইরে নানামুখী চাপে পড়েন রইসি। পোশাকের স্বাধীনতার দাবিতে আন্দোলন, গাজা ইসরায়েলি অভিযানের মতো কঠিন পরিস্থিতিও সামাল দিতে হয় তাকে। পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলাকে কেন্দ্র করে ইরান ইসরায়েল যুদ্ধের শঙ্কাও দেখা দেয় রইসির শাসনামলেই। ইরানের আইন, সংবিধান এবং ধর্মীয় বিশ্লেষক হিসেবে পরিচিত ইব্রাহিম রইসির পেশাদার জীবন শুরু হয় প্রসিকিউটর জেনারেল হিসেবে, তাও মাত্র ২০ বছর বয়সে। কারাত শহরের কৌশলী হিসেবে ওই দায়িত্ব পান তিনি। ১৯৮৯ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত রইসি তেহরানের প্রসিকিউটর জেনারেলের দায়িত্ব পালন করেন। ২০০৪ সাল থেকে তিনি এক দশক জুডিশিয়াল অথরিটির উপপ্রধানের দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে তাকে বিচার বিভাগের প্রধান নিযুক্ত করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। মূলত তখন থেকে ইরানের গার্ডিয়ান কাউন্সিল এবং সর্বোচ্চ ধর্মীয় নেতার ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত পান রইসি। পরবর্তীতে ৮৮ সদস্যের বিশেষজ্ঞ সভার ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এই সভা। ২০২১ সালে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচন করে ইরানের ৮ম প্রেসিডেন্ট নির্বাচিত হন ইব্রাহিম রইসি। নিজেকে দুর্নীতি, অদক্ষতা এবং অভিজাতদের ঘোর বিরোধী হিসেবে প্রকাশ করা রইসি রাজনৈতিক দিক থেকে শিয়া কট্টরপন্থার সমর্থক। তবে দায়িত্ব নেয়ার পর থেকে ঘরে বাইরে নানামুখী চাপের মধ্যে পড়েন ইব্রাহিম রইসি। নতুন করে একের পর এক নিষেধাজ্ঞা আসতে থাকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে। ফলে চরম অর্থনৈতিক সংকটের মুখে দেশটিতে বিক্ষোভ হয় দফায় দফায়। ২০২২ সালে ইরানি তরুণী মাহসা আমিনের মৃত্যুকে কেন্দ্র করে পোশাকের স্বাধীনতা ইস্যুতে দেশজুড়ে বিক্ষোভ হয়, যাতে প্রাণ যায় ৫৫০'র বেশি মানুষের। ওই ঘটনায় সবচেয়ে বেশি চাপের মুখে পড়েন রইসি, যদিও পরে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনেন তিনি। ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলার পেছনে রইসি প্রশাসনের ভূমিকাকে দায়ী করে আসছে তেল আবিব। ইরান ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলাকে কেন্দ্র করে যুদ্ধ পরিস্থিতিও কৌশলী হাতে সামলেছেন ইব্রাহিম রইসি।
ক্ষমতায় এসে জোর দেন চীন এবং রাশিয়ার মতো মিত্রদের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করতে। বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধে মস্কোকে ড্রোন সহ বিভিন্ন ধরনের সমরাস্ত্রের সরবরাহের উদ্যোগ নেওয়া হয় রুইসি প্রশাসনের উদ্যোগে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এদিকে ইরানের প্রেসিডেন্ট রইসিকে বহনকারী হেলিকপ্টারের অনুসন্ধানে সহায়তা পাঠিয়েছে প্রতিবেশী বেশ কয়েকটি দেশ। অন্ধকার এবং প্রতিকূল আবহাওয়ায় উদ্ধার কাজ চালাতে সক্ষম এমন ড্রোন এবং হেলিকপ্টার পাঠিয়েছে তুরস্ক। এর পাশাপাশি 23 সদস্যের বিশেষজ্ঞ পর্বতারোহীদের একটি দলও পাঠিয়েছে আঙ্কারা। অভিজ্ঞ 47 উদ্ধারকর্মী সহ পাহাড়ি এলাকায় যাতায়াতের জন্য গাড়িবহর পাঠিয়েছে রাশিয়া। আবহাওয়া পরিস্থিতির কিছুটা উন্নতি হলেই অভিযান শুরুর কথা জানিয়েছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। তুরস্ক, রাশিয়া ছাড়াও নিখোঁজ হেলিকপ্টারের সন্ধানে উদ্ধার সরঞ্জাম এবং বিশেষজ্ঞ পাঠিয়েছে আজারবাইজান, আর্মেনিয়া এবং ইরাক। সহায়তার কথা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতও। এমন এক স্পর্শকাতর সময়ে ইব্রাহিম রইসি নিহতের ঘটনা যখন গাজায় ইসরায়েলের অভিযান ঘিরে নজিরবিহীন উত্তেজনা চলছে মধ্যপ্রাচ্যে, তাই স্বাভাবিকভাবেই এই দুর্ঘটনা নিয়ে উঠেছে নানা প্রশ্ন, ছড়াচ্ছে নানা ধরনের গুঞ্জন। আসলেই কি ঘটেছে ইরানের প্রেসিডেন্টের সাথে? দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও পররাষ্ট্রমন্ত্রী সহ রইসির আকাশযাত্রা, মার্কিন হেলিকপ্টার ব্যবহার সন্দেহ তৈরি করছে এসব ইস্যু। নীল সাদা এই হেলিকপ্টারে চড়ে পূর্ব আজারবাইজান প্রদেশ থেকে তাবরিজের দিকে যাচ্ছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি। সফর সঙ্গী ছিলেন প্রাদেশিক গভর্নর মালিক রাহমাতি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। এই আকাশযাত্রার সময় বেশ দুর্যোগপ্রবণ ছিল পূর্ব আজারবাইজানের আবহাওয়া। তারপরও কেন ঝুঁকিপূর্ণ হেলিকপ্টার যাত্রা বেছে নেওয়া হলো? ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের তৈরি বেল 212 হেলিকপ্টার ব্যবহার করছিলেন রইসি ও তার সঙ্গীরা। বহরে আরও 2টি হেলিকপ্টার থাকলেও তা গন্তব্যে পৌঁছেছে নিরাপদেই। দুর্ঘটনার শিকার হলো হাই প্রোফাইল ব্যক্তিত্বদের বহন করা উড়োযানটি। এমন সময় দুর্ঘটনার শিকার হলেন রইসি যখন গাজায় ইসরায়েলের আগ্রাসন ঘিরে তুঙ্গে মধ্যপ্রাচ্যের উত্তেজনা। তেল আবিবকে চাপে রাখতে সমুচিত জবাব দিচ্ছে তেহরান সমর্থিত হুতি, হিজবুল্লাহর মতো গোষ্ঠীগুলো। রইসির মৃত্যুর পর চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে এসব ইস্যুতে। হত্যা নাকি দুর্ঘটনা? উঠে আসছে সেসব প্রশ্ন। সন্দেহের তীর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দিকে। বিশ্লেষকরা বলছেন, বিধ্বস্ত উড়োযানের ব্ল্যাক বক্স বা ফ্লাইট ডেটা রেকর্ডার এফটিআর উদ্ধার করা গেলে উত্তর মিলতে পারে অনেক অজানা প্রশ্নের। ডরথি তাসরিন, যমুনা নিউজ। এদিকে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর পর ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন সিনেটর রিক স্কট। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে তিনি বলেন, মৃত্যুর পর কেউই রইসিকে স্মরণ করবে না, কারণ রইসিকে কেউ সম্মান করে না। তার মৃত্যু হলে তাকে কেউ মনেও করবে না, বরং এক কসাই নেতার হাত থেকে মুক্তি পাবে ইরান। সাধারণ নাগরিক ফিরে পাবে তাদের স্বাধীনতা। তবে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর সংবাদে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি হোয়াইট হাউস। দর্শক, রাজধানীর বিভিন্ন এলাকায় আজ সকাল থেকেই অটোরিকশা চালকরা অবস্থান করছেন, তারা বিক্ষোভ করছেন তাদের দাবি মেনে নিতে। আর এই বিষয়ে খোঁজখবর রাখছেন আমাদের সহকর্মীরা। আখলাকুস সাফা সহ আমার আরেক সহকর্মী যুক্ত হবেন আমাদের সঙ্গে, জানাবেন বিস্তারিত তথ্য। সাফা, একটু জানাবেন, আপনি তো এখন আছেন নতুন বাজারে, সকাল থেকেই আপনি সেই রাস্তার খোঁজ খবর রাখছেন। এখনকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? যারা অটোরিকশা চালক আছে তারা কিছুটা শান্ত হয়েছেন কিনা একটু জানাবেন আমাদের পরিস্থিতি। বলি, সকাল 10টা থেকে 11টা পর্যন্ত, অ্যাকচুয়ালি 11:30 পর্যন্তই কিন্তু যে অবস্থান এবং অবরোধ সেটাই কিন্তু চলতে আমরা দেখেছি। কিন্তু এখন যান চলাচলটা স্বাভাবিক শুরু হয়েছে এবং এটা স্বাভাবিক হলেও কিন্তু আসলে সেই অর্থে স্বাভাবিক এখনও হয়নি। কারণ আপনি জানেন যে এই যে পথটি প্রগতি সরণি হয়ে রামপুরা এবং মালিবাগ পর্যন্ত যে রাস্তাটি, এখানে খুব স্বাভাবিকভাবেই যদি কোনো একটি গাড়ি বিকলও হয়ে যায় এবং তার পিছনে যেই পরিমাণ যানজট সৃষ্টি হয়, সেখানে 1 থেকে 1.5 ঘন্টা ধরে যখন এই অবরোধটা চলেছে, তখন কিন্তু সামনে পেছনে যেই পরিমাণ গাড়ি আটকে থেকে যানজট তৈরি হয়েছে, এখনও কিন্তু সেই যানজট থেকে মুক্তি মেলেনি।
এবং উল্টো দিকের যে রাস্তাটি সেই রাস্তাটিও কিন্তু ওই 1 ঘন্টার মধ্যে একেবারেই বন্ধ হয়ে যায়, কারণ এদিকে যে ইউটার্নগুলো আছে সেই ইউটার্নগুলোও বন্ধ ছিল। সেই হিসেবে কিন্তু ঝক্কি ঝামেলা মানুষের যেটা ভোগান্তি সেটা কিন্তু থাকছেই, এখনও কিন্তু সেখান থেকে মুক্তি মেলেনি। যানজট কিন্তু এখনও লেগেই আছে রাস্তায়। স্বাভাবিকভাবে এই সময় এত পরিমাণ গাড়ি কিন্তু এই রাস্তায় থাকে না। এছাড়া যে বিক্ষুব্ধ যে অটোরিকশা চালকরা তারা কিন্তু মাঝখানে 11:30টার পরে কিছু সময় বৃষ্টি হয়েছিল এবং সেই বৃষ্টির সময়টাতেই আমরা দেখেছি তারা কিন্তু রাস্তা থেকে সরে গিয়েছে। এর আগে পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় কিন্তু আলোচনা হয়েছে। আলোচনার পরও কোনোভাবেই তাদেরকে ঠান্ডা করা যাচ্ছিল না, সামাল দেওয়া যাচ্ছিল না। কেউ কেউ রাস্তায় শুয়ে পড়ছিলেন, রাস্তায় বসে অবস্থান নিয়েছিলেন। তবে কোনো ধরনের মারমুখী অবস্থান কিন্তু কোনো যে আন্দোলনকারী যারা আছে তাদের মধ্য থেকে সেই অর্থে আমরা এই জায়গায় অন্তত দেখিনি। এছাড়াও রামপুরার যে অংশটিতে আরও একটি অংশ তারা এখানে যে অবরোধ করেছিল সেই অবরোধটিও কিন্তু তুলে নেওয়া হয়েছে। সেই হিসাবে এখন এই রাস্তাটা ফাঁকা, এই রাস্তায় এখন চলাফেরা করা যাবে, তবে কিছুটা যানজট কিন্তু রয়েছে। ধন্যবাদ আপনাকে চাপা। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের আরেক সহকর্মী রিয়াজ রায়হান আমাদের সঙ্গে যোগ দিয়েছেন মোহাম্মদপুর থেকে। রিয়াজ, একটু জানাবেন আপনি যে জায়গাটাতে আছেন সেখানকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? চালকরা এখনো সেখানে অবস্থান করছে কিনা বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখতে পাচ্ছেন কিনা? কলি, মোহাম্মদপুর বেড়িবাজারের ঠিক রায়ের বাজার যে এলাকাটি রয়েছে সেই এলাকার সামনের যে অংশ, সেখানে অটোরিকশা চালক যারা রয়েছেন তারা জড়ো হয়েছিলেন সকাল 10:30 থেকে 11টা নাগাদ এবং এখানে এসে রাস্তা অবরোধের চেষ্টা করেছিলেন বটে, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সজাগ থাকায় তারা সেটি সম্ভব হয়নি এবং তাদেরকে বুঝিয়ে, এবং আমরা দেখেছি হাজারীবাগ থানার ওসি সহ অন্যান্য কর্মকর্তা যারা রয়েছেন তারা সবাই এসেছেন, এসে তারা তাদেরকে রাস্তা থেকে সরিয়ে পাশের যে গলিটি রয়েছে গলির মুখে সরিয়ে দিয়েছেন এবং তাদেরকে বলেছেন যে তাদের যে দাবি দাওয়া রয়েছে সেই দাবি দাওয়া নিয়ে সরকারের উচ্চ মহলে বা যোগাযোগ সড়ক পরিবহন মন্ত্রণালয়ে কথা বলার চেষ্টা করা হচ্ছে। তাদের যে নেতৃবৃন্দ রয়েছেন তারা কথা বলছেন এবং সেই কারণে গতকালকের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির পর রাস্তায় যাতে কোনো ধরনের সমস্যা না হয় বা মানুষের যাতে জনজীবন স্বাভাবিক থাকে, যান চলাচল স্বাভাবিক থাকে, সেই জন্যই তাদেরকে সাথে সাহায্য চাওয়া হয়েছে এবং তারাও তখন থেকে এই যে গলির মুখটি রয়েছে সেই গলির মুখে দাঁড়িয়ে ক্ষণে ক্ষণে বিভিন্ন ধরনের তাদের দাবি দেওয়া সম্বলিত স্লোগান দিচ্ছেন, বিক্ষোভ করছেন, কিন্তু রাস্তা অবরোধের চেষ্টা করছেন না, যার কারণে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং শ্রমিকরাও বলছেন তাদের যে দাবি দেওয়া সেটি মানা পর্যন্ত তারা এই ধরনের আন্দোলন চালিয়ে যাবেন। তবে পাশাপাশি তারা আরেকটি কথা বলেছেন যে এই যে অটোরিকশাগুলো বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে, অটোরিকশাগুলো মূলত যে ব্যাটারিতে চলে বা যেসব যন্ত্রাংশ দিয়ে চলাচল করে, যে মোটর দিয়ে চলে, সেগুলো যদি আমদানি নিষিদ্ধ করা যায় বা সেগুলো যদি উৎপাদন বন্ধ করা যায় এবং সেগুলো এই যে অটোরিকশাতে ব্যবহারের যে বিধি বা সেটি কঠোর করা যায় বা ব্যবহার যদি না করতে দেওয়া হয়, তাহলে এই যে অটোরিকশা সেটি আর প্রস্তুত হবে না, চলাচল হবে না এবং সেক্ষেত্রে তারা হয়তো বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের ভোট, এরই মধ্যে শুরু হয়েছে ভোটের সরঞ্জাম বিতরণ। রিটার্নিং অফিসগুলো থেকে ব্যালট বাক্স সহ নির্বাচনী সকল সরঞ্জাম কেন্দ্রে বিতরণ করা হচ্ছে। সহকর্মীদের কাছ থেকে আমরা নির্বাচন পূর্ববর্তী সবশেষ খবরাখবর জেনে নেব। শুরুতেই যাচ্ছি বগুড়া থেকে সহকর্মী মেহরুল সুজন আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ইতিমধ্যে। সুজন, নির্বাচন ঘিরে সার্বিক প্রস্তুতি সম্পর্কে আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। এই কেন্দ্রের যে সমস্ত পুলিশ এবং আনসার ভাই রয়েছেন এনাদেরকে অডিটোরিয়ামের দক্ষিণ পাশে আসার জন্য বিশেষভাবে বলা হচ্ছে, আপনারা চলে আসুন। কলি, বগুড়ার 3টি উপজেলায় দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ হবে আগামীকাল এবং এই 3টি উপজেলার মধ্যে রয়েছে কাহালু, আদমদিঘি এবং দুপচাচিয়া। 3টি উপজেলাতে কিন্তু আজকে সকাল 11টার পর থেকে মোটামুটি ভোট গ্রহণের যে সরঞ্জামগুলো রয়েছে, অর্থাৎ ব্যালট পেপার ছাড়া বাকি যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো কিন্তু কেন্দ্রের যারা দায়িত্বরত রয়েছেন তারা আসছেন উপজেলা পরিষদে এবং সেই ভোটের সরঞ্জামগুলো কিন্তু তারা নিয়ে যাচ্ছেন। এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা আফরোজ যেটি আমাদেরকে জানিয়েছেন যে এই উপজেলায় আগামীকাল যে ভোট গ্রহণ, সেই ভোট গ্রহণে 65টি ভোট কেন্দ্রে মূলত ভোট গ্রহণ হবে এবং এই 65টি ভোট কেন্দ্রে 1,92,406 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগও পাবেন। প্রার্থী রয়েছেন 4 জন চেয়ারম্যান পদে, এছাড়া ভাইস চেয়ারম্যান রয়েছেন 7 জন, পাশাপাশি নারী ভাইস চেয়ারম্যান রয়েছেন 2 জন। আরেকটি বিষয় কলি একটু জানিয়ে রাখি যে ভোট গ্রহণ কর্মকর্তারা আজকে কিন্তু নির্বাচনের অন্যান্য সকল সরঞ্জাম
কিন্তু নিয়ে যাচ্ছেন এবং আগামীকাল যেটি হবে যে সকাল 8টার আগেই অর্থাৎ ভোট গ্রহণ শুরুর আগেই কিন্তু এই 65টি কেন্দ্রে ব্যালট পেপারগুলো চলে যাবে। তো আমার কাছে এই ছিল কাহালু থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে সুজন। দর্শক, চাঁদপুরের সহকর্মী আমাদের সঙ্গে ইতিমধ্যে যোগ দিয়েছেন, আছেন কাদের পলাশ। পলাশ, একটু জানাবেন আপনার ওখানে সরঞ্জাম বিতরণের কি খবর, পৌঁছেছে কিনা এখন পর্যন্ত? ইতিমধ্যে সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। চাঁদপুরের 3টি উপজেলায় দ্বিতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। চাঁদপুর সদর, হাজীগঞ্জ এবং শাহরাস্তি উপজেলা, এই 3 উপজেলায় ইতিমধ্যে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। বিশেষ বিষয় হচ্ছে চাঁদপুর সদর উপজেলায় কিন্তু 2টি চর আছে, আবদুল্লাপুর এবং রাজরাজেশ্বর। এই 2টা ইউনিয়নের মালামাল কিন্তু সকালেই দেওয়া হয়েছে। আর অপেক্ষা করছেন যারা আনসার ভিডিপি আছেন এবং নির্বাচনী যেসব পুলিং এজেন্ট যারা আছেন সবাই কিন্তু অপেক্ষা করছেন এবং কিছুক্ষণের মধ্যেই গাড়িতে করে তাদের যে মালামাল আছে সেসব মালামাল পৌঁছানো হবে। আমি যদি একটু পরিসংখ্যান দিই, চাঁদপুর সদর উপজেলায় এবং হাজীগঞ্জ, শাহরাস্তি 3টি উপজেলা মিলে 26 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে নির্বাচনে। চাঁদপুর সদর উপজেলায় 4,17,000-এর মতো ভোটার আছে। এখানে 134টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া হাজীগঞ্জ উপজেলায় আছে 2,86,487 জন ভোটার, সেখানেও 88টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আর শাহরাস্তি উপজেলায় আছে 2,06,000 ভোটার, এখানে 65টি কেন্দ্রে ভোট। কাদের পলাশ জানাচ্ছিলেন বিস্তারিত তথ্য। কাদের, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আর দর্শক, এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।